বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিষ্যবৃন্দ, আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর ইংরেজি এর বার্ষিক পরীক্ষা 2024 সালের নমুনা প্রশ্নপত্র দেখব। এই প্রশ্নপত্রটি তোমাদের এনসিটিভি থেকে দেওয়া হয়েছে, অর্থাৎ তোমাদের এনসিটিভি থেকে ইংরেজি জন্য যে প্রশ্নপত্র দেওয়া হয়েছে, আজ আমরা ওই প্রশ্নপত্রের সমাধান নিয়ে আলোচনা করব। তোমরা যদি এই প্রশ্নপত্রটি ভালো করে প্র্যাকটিস করতে পারো, ইনশাল্লাহ তোমরা 100% কমন পাবা এবং প্রশ্ন সম্পর্কে তোমাদের পূর্ণাঙ্গ ধারণাকে ক্লিয়ার করতে পারবা। এর জন্য এই প্রশ্নপত্রের সাথে তোমাদের স্পেশাল কতগুলো মডেল টেস্ট দেখতে হবে, যেগুলো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড দিয়েছি। তো এর জন্য তোমাকে প্রথমে চলে আসতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের হোম পেজে। আসার পরে এখানে যে প্লেলিস্ট অপশনটা আছে, এটা ক্লিক করে নিচের দিকে যাবা, তারপর দেখতে পারবে এখানে প্রত্যেকটা বিষয়ের প্লে লিস্টটা দেওয়া আছে। ঠিক আছে, তোমার যেটা প্রয়োজন হবে এখান থেকে দেখে নিতে পারবা। যেমন এখানে তোমাদের এই যে এটা হচ্ছে তোমাদের ইংরেজি, এখান থেকে দেখে নিতে পারবা। তো প্রথমে হচ্ছে পার্ট এ। পার্ট এ এর নাম হচ্ছে রিডিং, মানে পার্ট এ তে থাকবে রিডিং পার্ট। এখানে তোমাদের 35 মার্কের অ্যান্সার করতে হবে। এই 35 মার্কের ভিতরে এক নাম্বার যেটা থাকবে, এক নম্বরে একটা প্যাসেজ দেওয়া থাকবে। এখানে যেমনটা বলা হচ্ছে, যেমন রিড দি প্যাসেজ, নিচের যে প্যাসেজটা দেওয়া রয়েছে এই প্যাসেজটা পড়ো। রিড দি প্যাসেজটি পড়ো কেয়ারফুলি, সতর্কতার সাথে, এন্ড কমপ্লিট দি অ্যাক্টিভিটিস দ্যাট ফলো। তারপরে যে কথা মানে যেগুলো করতে বলেছে সেই কাজগুলো কমপ্লিট করো, সম্পূর্ণ করো। তার মানে নিচে এই এটা করার পরে কতগুলো প্রশ্ন করা হয়েছে, এই প্রশ্নগুলোর আনসার দিতে হবে, এটাই বলতে চেয়েছে। এরপরে দেখো আমরা এখান থেকে রিডিংটা পড়া শুরু করব। বিং অ্যান exemplary citizen entails actively contributing to the welfare of one's community and nation. Being an exemplary মানে দৃষ্টান্তমূলক সিটিজেন মানে কি নাগরিক, একজন দৃষ্টান্তমূলক নাগরিক হওয়ার মানেই নিজের সম্প্রদায়ের এবং জাতির কল্যাণে সক্রিয়ভাবে অবদান রাখা। মানে তুমি যদি একজন দৃষ্টান্তমূলক নাগরিক, এখানে দৃষ্টান্তমূলক নাগরিক বলতে ভালো নাগরিক বা সুনাগরিক যদি হতে চাও, সেটাকে বোঝানো হয়েছে এখানে। তাহলে তোমাকে কি করতে হবে, নিজের সম্প্রদায় মানে নিজের যে জাতির সম্প্রদায় রয়েছে সেই সম্প্রদায় এবং তোমার জাতির কল্যাণে নিজেকে সবসময় সক্রিয়ভাবে অবদান রাখতে হবে। জাতির কল্যাণ বিভিন্ন কারণ হতে পারে, তাই না? বিভিন্ন কারণ, যেমন শিক্ষামূলক, আমি যে তোমাদেরকে শিক্ষা দিচ্ছি ইউটিউবের ভিডিওর মাধ্যমে, এরকম আরো অনেকে আছে, তাই না? এটা একটা তোমাদের কল্যাণ করতেছি। তারপরে এরকম আরো অসংখ্য কল্যাণ রয়েছে, তাই না? মনে করো এখানে জাতির কোন একটা দুর্ঘটনা ঘটলো, এই যে সাপোজ মনে করো বন্যা হয়, বন্যার সময় আমরা কি করি, সাহায্য উঠায় সেগুলো দেওয়ার ব্যবস্থা করি। তাহলে এটাও একটা কি বলতো, জাতির কল্যাণে সক্রিয়ভাবে নিজেকে অবদান রাখা। এরকম আরো অনেক সমাজের যে জনকল্যাণমূলক কাজ রয়েছে সেগুলোকে বোঝানো হয়েছে। ইট ট্রান্সেন্ডস মোর অ্যাডহারেন্স টু লস, মানে এই যে এটা আইনের আনুগত্য অতিক্রম করে, মানে আইনের প্রতি সম্মান প্রদর্শন করার কথা বলা হচ্ছে। ইট ইনভলভস এ কনসিয়াস এফোর্ট টু foster positive change and promote the common good, মানে এটি ইতিবাচক পরিবর্তন লালন করার জন্য এবং সাধারণ ভালো প্রচারে এর সচেতন প্রচেষ্টা জড়িত। A cornerstone of responsible citizenship is participation in the democratic process, particularly through voting. দায়িত্বশীল নাগরিকত্বের একটি ভিত্তি হলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ, বিশেষ করে ভোটের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে, মানে ভোট দিবে। বাই কাস্টিং এ ব্যালট সিটিজেন্স exercise their power to influence the selection of leaders who will shape policies and governments for the benefit of society. ব্যালট দেওয়ার মাধ্যমে, মানে আমরা যে ভোট দিই না, ব্যালট পেপারে ভোট দিয়ে আমরা ব্যালট পেপারে বক্সের ভিতর রাখি, তো এখানে ব্যালট দেওয়ার মাধ্যমে নাগরিকরা নেতা নির্বাচনকে প্রভাবিত করার জন্য তাদের ক্ষমতা প্রয়োগ করে, যারা
সমাজের স্বার্থে নীতি এবং শাসন গঠন করবে, তাই না? যে ব্যালট দেওয়ার মাধ্যমে কি করে নাগরিকরা নেতা নির্বাচনকে প্রভাবিত করার জন্য তাদের ক্ষমতা প্রয়োগ করে, যারা সমাজের স্বার্থে নীতি এবং শাসন গঠন করবে। তো আমরা যে ভোট দিই, ভোট দেওয়ার মাধ্যমে আমরা নেতা নির্বাচন করি। তো এখানে বলছে নেতা নির্বাচনকে প্রভাবিত করে, মানে আমরা চাইলে যদি ফেয়ার নির্বাচন হয়, মানে একদম প্রপার ইলেকশনটা হয় গত 15 বছরের মতো না, এমনি যদি এখানে প্রপার নির্বাচন, বিশুদ্ধ নির্বাচন হয়, পিওর, তাহলে কি হয়, আমরা জনগণরা তাদের নিজেদের ইচ্ছা মতো মানে নেতাকে নির্বাচন করে, যারা বেশিরভাগ লোকে যাকে ভোট দেয় সেটাই তো নির্বাচিত হয়। এটা বলা হচ্ছে এখানে। ফার্দার মোর মানে কি উপরন্তু, ল অ্যাবিডিং বিহেভিয়ার এন্ড দি টাইমলি পেমেন্ট অফ ট্যাক্সেস আর ভাইটাল ডিউটিস। উপরন্তু আইন মান্য করা আচরণ, মানে ল অ্যাবিডিং বিহেভিয়ার মানে আইন মান্য করতে হবে, ঠিক আছে। এন্ড টাইমলি পেমেন্ট, টাইমলি মানে কি সময় মতো, পেমেন্ট মানে প্রদান করতে হবে। ট্যাক্সেস আর ভাইটাল ডিউটিস, ট্যাক্সেস মানে কি কর প্রদান করি না আমরা, প্রত্যেক বছর জমির খাজনা প্রদান করি, তারপরে অন্যান্য যে বিষয়গুলো আছে তার অনেক কিছুর খাজনা হয়, সেগুলো আমরা খাজনা প্রদান করি, এগুলোকে করও বলা হয়। তো পেমেন্ট, ট্যাক্সেস আর ভাইটাল ডিউটিস, হ্যাঁ, এটা প্রদান করা আবশ্যক কর্তব্য, অবশ্যই। ভাইটাল ডিউটিস মানে কি, ভাইটাল মানে হচ্ছে অবশ্যই করণীয়, কর্তব্য, ডিউটিস মানে কর্তব্য। ওকে, তাহলে দেশ কন্ট্রিবিউশন ফান্ড essential public services such as the construction of educational institutions, infrastructure and healthcare facilities, which are the backbone of a thriving society. এই অবদানগুলো অপরিহার্য জনসাধারণের তহবিল পরিষেবা, যেমন শিক্ষা প্রতিষ্ঠান, অবকাঠামো এবং স্বাস্থ্য সেবা সুবিধা নির্মাণ, যা একটা সমৃদ্ধশীল সমাজের মেরুদণ্ড। মানে এই যে কাজগুলো যদি করা হয়, এর আগে যে বিষয়গুলো আমরা বললাম, যেমন কর প্রদান করা, ভোট দেওয়া, তাই না, রাষ্ট্রের আইনের প্রতি আনুগত্য প্রদর্শন করা, এই কাজগুলো দেশ কন্ট্রিবিউশনস, এই অবদানগুলি, দেশ কন্ট্রিবিউশনস মানে অবদানগুলি, অনেকগুলো অবদান। ফান্ড এসেনশিয়াল পাবলিক সার্ভিসেস, কি করে, এগুলো অপরিহার্য জনসাধারণের তহবিল পরিষেবা তে অবদান রাখে। সাজ দি কনস্ট্রাকশনস অফ এডুকেশনাল ইনস্টিটিউশন, যেমন শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোকে উন্নয়ন করা, তাই না। ইনফ্রাস্ট্রাকচার এন্ড হেলথ কেয়ার ফ্যাসিলিটিস, স্বাস্থ্য সেবা নির্মাণ করে। তারপরে হুইচ আর দি ব্যাকবোন অফ এ থ্রিভিং সোসাইটি, যা একটা সমৃদ্ধশীল সমাজের মেরুদণ্ড। এই যে বিষয়গুলো, তাহলে এই বিষয়গুলোতে কি করে বলতো, অবদান রাখে। তারপরে এনভায়রনমেন্টাল স্টুয়ার্ডশিপ ইজ অ্যানাদার ক্রিটিক্যাল অ্যাসপেক্টস অফ গুড সিটিজেনশিপ। তো এনভায়রনমেন্টাল মানে কি, পরিবেশগত। স্টুয়ার্ডশিপ মানে হচ্ছে দায়িত্বভার, মানে মনে করো নতুন যে নেতা আমরা নির্বাচন করব ভোটার মাধ্যমে, তারা কি দায়িত্ব গ্রহণ করবে, এদের এরকম একটা, এটা একটা এক প্রকার দায়িত্ব গ্রহণ, আরো অনেক দায়িত্ব গ্রহণ আছে, তাই না। তাই বলা হচ্ছে যে এনভায়রনমেন্টাল স্টুয়ার্ডশিপ, পরিবেশগত দায়িত্ব গ্রহণ বা স্টুয়ার্ডশিপ, ইজ অ্যানাদার, হলো একটা আলাদা, অ্যানাদার মানে কি, অন্য একটা, আরেকটি, ক্রিটিক্যাল অ্যাসপেক্টস মানে গুরুত্বপূর্ণ দিক, অফ গুড সিটিজেনশিপ, একটা ভালো কি, গুরুত্বপূর্ণ দিক। তাই বলছে পরিবেশগত স্টুয়ার্ডশিপ ভালো নাগরিকত্বের আর একটা গুরুত্বপূর্ণ দিক। দিস ইনক্লুডস কনসার্ভিং ন্যাচারাল রিসোর্সেস, মেইনটেইনিং cleanliness in public spaces and advocating for sustainable practices like recycling। এর মধ্যে রয়েছে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, পাবলিক স্পেসে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং টেকসই অনুশীলনের জন্য পুনর্ব্যবহার করার মতো কাজকে সমর্থন করা। বাই রেসপেক্টিং রেসপেক্টিং মানে কি, সম্মান করা, তাই না। রেসপেক্ট করার মাধ্যমে ডাইভার্স কালচারস এন্ড বিলিফস, গুড সিটিজেন্স ফোস্টার এ মোর ইনক্লুসিভ
and harmonious society where mutual understanding and cooperation prevail. তো বৈচিত্র্যময় সংস্কৃতি এবং বিশ্বাসকে সম্মান করার মাধ্যমে ভালো নাগরিকরা আরো অন্তর্ভুক্তিমূলক এবং সৌহার্দ্যপূর্ণ সমাজ যেখানে পারস্পরিক বোঝাপড়া এবং সহযোগিতা বিরাজ করে এরকমটা গঠন করতে পারে। তারপরে মোরওভার মানে কি অধিকন্তু, সিভিস রেসপন্সিবিলিটি, সিভিস নাগরিক দায়িত্ব, রেসপন্সিবিলিটি মানে দায়িত্ব extends to aiding others in the community, নাগরিক দায়িত্ব সম্পাদনের অন্যদের সাহায্য করার জন্য প্রসারিত মানে বিবর্ধিত। প্রসারিত মানে কি বড় কোনো কিছু, মনে করো আমরা যেরকম কোন ধাতুতে যদি আমরা তাপ দিই তাহলে এটা কি হয়ে যাবে, প্রসারিত হয়ে যাবে। প্রসারিত মানে বৃদ্ধি পাওয়া এখানে, কিন্তু এটা তো আর তাপ দিয়ে বৃদ্ধি করে না। নাগরিকরা যে দায়িত্ব সম্পাদনের অন্যদের সাহায্য করার জন্য কি প্রসারিত মানে অন্যদেরকে সাহায্য করবে, এই সাহায্যের হাতটা প্রসারিত করতে হবে বা বৃদ্ধি করতে হবে, মানে খাটো করে দিলে হবে না, ঠিক আছে? সাহায্য করব, আজকে যতটুকু সাহায্য করব কালকে আরো বেশি সাহায্য করার চেষ্টা করব, এরকম। অধিকত নাগরিক দায়িত্ব সম্প্রদায়ের অন্যদের সাহায্য করার জন্য প্রসারিত। দিস ক্যান demonstrated through voluntarism মানে এই প্রদর্শনা করা যেতে পারে স্বেচ্ছাসেবকতার মাধ্যমে। স্বেচ্ছাসেবকতার মাধ্যমে কি একদম নিজেরা স্বেচ্ছাসেবক তো আমরা বুঝি, তাই না? যেমন দেখো বন্যার সময় আমরা কত মানুষ স্বেচ্ছাসেবক হিসেবে বন্যার উদ্ধার যে কার্যগুলো সম্পাদন করা হয়, বাড়ি বাড়ি যে খাবার দেওয়া হয়, বিশুদ্ধ পানি দেওয়া হয়, ওষুধ পত্র যা যা লাগে প্রয়োজনীয় সেগুলো দেওয়া হয়, এটা একটা স্বেচ্ছাসেবকতার কাজ। তাহলে এই কাজগুলো করা যেতে পারে। কোন কাজগুলো? নাগরিক দায়িত্ব সম্পাদনের অন্যদের যে সাহায্য করার জন্য যে আমরা আমাদের সাহায্যটাকে প্রসারিত করে দেব, ওই প্রসারণতা বা ওইটাকে প্রকাশ করা যায় কিভাবে? এই যে বিভিন্ন দুর্যোগের সময় স্বেচ্ছাসেবকতার মাধ্যমে। শুধুমাত্র যে দুর্যোগের সময় স্বেচ্ছাসেবকতার মাধ্যমে প্রয়োজন হয় তা তো না। মনে করো এই যে আমাদের পরিবেশ বা আশেপাশে যদি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে চাই, তো এখানে সরকার তো পরিষ্কার পরিচ্ছন্নতা করে, তার পাশাপাশি আমরা যদি নিজেরাও স্বেচ্ছাসেবকতার মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন করি, এরকম বিভিন্ন রয়েছে, তাই না, সংগঠন রয়েছে যারা স্বেচ্ছাসেবকতার মাধ্যমে নিজেরাই আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। যেমন আমাদের একটা সংগঠন রয়েছে আমাদের এলাকায়, আমরা সেটার মাধ্যমে আমাদের এলাকার বাজার, তারপর আশেপাশে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, বৃক্ষরোপণ করি, এই কাজগুলোর কথা বলেছে। assisting those in need or supporting local business, যাদের প্রয়োজন তাদের সহায়তা করা বা স্থানীয় ব্যবসাকে সমর্থন করা। Unjust citizens recognize the value of education and take steps to promote lifelong learning both for themselves and for others, understanding that an informed populace is essential for societal progress. তো এখানে বলছে নিযুক্ত নাগরিক শিক্ষার মূল স্বীকার করা এবং নিজেদের এবং অন্যদের উভয়ের জন্য আজীবন শিক্ষার প্রসারের জন্য পদক্ষেপ নেওয়া। বুঝতে হবে যে সামাজিক অগ্রগতির জন্য একটি সচেতন জনগণ অপরিহার্য। তারপরে লাস্টলি, একদম পরিশেষে, লাস্টলি মানে কি পরিশেষে বা সমাপ্তিতে অথবা উপসংহারে, মেইনটেইনিং one's health and well-being is a civic duty that cannot be overlooked. পরিশেষে একজনের স্বাস্থ্য এবং সুস্থতা বজায় রাখা এবং এটা কি বজায় রাখা একটা নাগরিক কর্তব্য যা উপেক্ষা করা যায় না। মানে নিজের কথা বলাচ্ছে এখানে, যে পরিশেষে মেইনটেইনিং ওয়ানস হেলথ মানে একজনের স্বাস্থ্য, মানে তোমার নিজের স্বাস্থ্য এবং সুস্থতা এটা তো বজায় রাখতে হবে। তুমি যদি নিজে সুস্থ না থাকো, যদি বা স্বাস্থ্য যদি তোমার ভালো না থাকে, তাহলে তুমি অন্যদের কিভাবে সাহায্য করবা? তারপরে দেশের সেবায় তুমি কিভাবে নিজেকে নিযুক্ত রাখবা? এই যে মনে করো স্বেচ্ছাসেবকতার কাজ তুমি কিভাবে করবা? করতে পারবা না তো।
তুমি যদি সুস্থ না থাকো তাহলে কাজ করতে পারবে না, টাকা পয়সা উপার্জন করতে পারবে না, তাহলে তোমার যে সম্পত্তি রয়েছে তার কর তুমি কিভাবে পরিশোধ করতে পারবে না। এর জন্য নিজেকেও নিজের স্বাস্থ্য এবং সুস্থতা এটা প্রথমে বজায় রাখতে হবে, একদম ফার্স্ট ক্লাসে এটাই কাজ করতে হবে। তারপরে নাগরিক, এটা হচ্ছে নাগরিকের কর্তব্য, প্রধান কর্তব্য, যা উপেক্ষা করা যায় না। এটাকে উপেক্ষা করা মানে কি, ইগনোর করা যায় না, ইগনোর করা, ঠিক আছে, ওভারলুক করা যায় না। এ হেলদি সিটিজেন জেনারি কন্ট্রিবিউটস টু ওভারঅল ভাইটালিটি অফ দি কমিউনিটি। একটা স্বাস্থ্যকর নাগরিকত্ব সম্প্রদায়ের সামগ্রিক জীবনী শক্তিতে অবদান রাখে। মানে একজন স্বাস্থ্যবান লোক, যে স্বাস্থ্যবান, তার মানে রোগ যে জীবাণু মুক্ত থাকে, ঠিক আছে, সবল দেহের অধিকারী, বলিষ্ঠ দেহের অধিকারী, তারা কি করে, সম্প্রদায়ের মানে নিজ জাতি এবং সম্প্রদায়ের কে জীবনী শক্তিতে অবদান রাখে। মনে করো এখানে যদি কোনো বাইরের শক্তি আক্রমণ করে, অথবা ভিতরে তো কত অপশক্তি থাকে আমরা জানি, সেটা এগুলোর বিরুদ্ধে একটা স্বাস্থ্যবান লোক এগুলোর বিরুদ্ধে অবদান রাখতে পারে, যুদ্ধ করতে পারে, ঠিক আছে। এটা দিস রেসপন্সিবিলিটি ইনভলভস অ্যাডপ্টিং healthy eating habits, staying physically active and managing stress effectively। এই দায়িত্ব গ্রহণ জড়িত স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস, শারীরিকভাবে সক্রিয় থাকা এবং কার্যকরভাবে স্ট্রেস পরিচালনা করা। তো এতক্ষণ আমরা কতগুলো প্যারা পড়লাম, আর একদম লাস্টের যে প্যারাটা এটা, বাই প্রিয়োরিটাইজিং দিস অ্যাসপেক্টস, এই দৃষ্টিভঙ্গি প্রাধান্য দিয়ে, মানে এই দৃষ্টিভঙ্গিগুলোকে গুরুত্ব দিয়ে, ঠিক আছে, গুরুত্ব দিয়ে কি হবে, সিটিজেন্স ইনশিওর দ্যাট দে আর ক্যাপেবল অফ কন্ট্রিবিউটিং পজিটিভলি টু সোসাইটি। নাগরিকরা নিশ্চিত করে যে তারা সমাজে ইতিবাচকভাবে অবদান রাখতে সক্ষম। দেয়ার বাই এনহ্যান্সিং দি কোয়ালিটি অফ লাইফ ফর এভরিওয়ান উইথিন দি কমিউনিটি, যার ফলে সম্প্রদায়ের মধ্যে প্রত্যেকের জন্য জীবনের মান উন্নতি হয়। এটা গেল কি বলতো আমাদের প্যাসেজটা। এখন আমরা যেটা করব এখানে চুজ, মানে এখানে দেখো এই নাম্বার প্রশ্ন, চুজ দি বেস্ট অ্যান্সার ফ্রম দি অল্টারনেটিভস। এখানে যে প্রশ্নগুলো করা হয়েছে সেই প্রশ্নগুলোর মানে এমসিকিউ টাইপের, এমসিকিউ গুলো আছে না, যে এখানে এমসিকিউ আছে, এখানে কি করতে হবে, সবচেয়ে যে কাছে যে উত্তরটা সেটাকে চুজ করতে হবে। হোয়াট ডাজ বিং অ্যান এক্সাম্পলারি সিটিজেন্স প্রাইমারিলি ইনভলভ? হোয়াট ডাজ বিং অ্যান এক্সাম্পলারি সিটিজেন প্রাইমারিলি ইনভলভ, মানে একটা দৃষ্টান্তমূলক নাগরিক হওয়ার জন্য প্রাইমারিলি মানে প্রাথমিকভাবে কোন কাজটা করতে হবে, ঠিক আছে। তো এখানে তো আমরা দেখেছি যে এটা 2 নম্বর, কন্ট্রিবিউটিং টু ওয়েলফেয়ার অফ কমিউনিটি অ্যান্ড নেশন, মানে নিজের যে সম্প্রদায় এবং নেশনের মানে জাতির কল্যাণে নিজেকে নিযুক্ত রাখা। এটা হচ্ছে এটার প্রথম বা প্রাথমিক ধারণা। অ্যাকর্ডিং টু দি প্যাসেজ, মানে উদ্দীপক বা হচ্ছে অনুচ্ছেদের আলোকে, হোয়াট ইজ কনসিডার্ড এ কর্নারস্টোন অফ রেসপন্সিবল সিটিজেনশিপ, মানে দায়িত্বশীল নাগরিকের রেসপন্সিবল মানে দায়িত্বটা কি, ঠিক আছে, সেটা হচ্ছে কি, দেখো এটা পার্টিসিপেশন ইন দি ডেমোক্রেটিক প্রসেস, মানে এই যে ডেমোক্রেটিক যে গণতান্ত্রিক যে পদ্ধতি রয়েছে, মানে ভোটদানের পদ্ধতি, নেতা নির্বাচন করার বিষয়টা করা হচ্ছে, এটাতে অংশগ্রহণ মানে ভোট দিতে হবে আর কি। হাউ ডু সিটিজেন্স ইনফ্লুয়েন্স, কিভাবে নাগরিকরা ইনফ্লুয়েন্স করে, মানে কি করে, প্রভাবিত করে, দি সিলেকশন অফ লিডার্সকে মানে নেতা নির্বাচনের ক্ষেত্রে, অ্যাজ মেনশনড ইন দিস প্যাসেজ, উপরে এটা যেভাবে বর্ণনা করা হচ্ছে, কিভাবে, এটা বাই, দেখো আমরা দেখেছি যে ভোট দেওয়ার মাধ্যমে, তাই না, বাই কাস্টিং এ ব্যালট ইন ইলেকশনস, ইলেকশনের মানে ইলেকশনে ব্যালটের মাধ্যমে, মানে কাস্টিং ব্যালট মানে ভোট দেওয়ার মাধ্যমে, ঠিক আছে, ব্যালট কাস্টিং এর মাধ্যমে কি করতে পারে, নেতার নির্বাচনের ক্ষেত্রে অবদান রাখতে পারে বা প্রভাবিত করে। হাউ ডু গুড সিটিজেন্স কন্ট্রিবিউট টু এ মোর ইনক্লুসিভ সোসাইটি? হাউ ডু এ গুড সিটিজেন্স মানে ভালো একজন নাগরিক অবদান রাখে, কন্ট্রিবিউট রাখে, মোর ইনক্লুসিভ সোসাইটি মানে সোসাইটির উপরে আরো বেশি দায়িত্ব পালন করতে পারে, কিভাবে, ঠিকঠাক ভাবে, বাই রেসপেক্টিং
বাই রেসপেক্টিং মানে সম্মান করার মাধ্যমে, ডাইভার্স কালচারস মানে ডাইভার্স মানে বিভিন্ন ধরনের কালচার এবং বিশ্বাসকে সম্মান করার মাধ্যমে, ঠিক আছে। তাই বলে অন্ধ কোনো বিশ্বাসকে সম্মান করা এটা যুক্তিযুক্ত না, তাই না? অন্ধ বিশ্বাস আছে না, এগুলো তো অন্ধভাবে বিশ্বাস করা যাবে না। ধর্মের ভিতরেই তো কত অন্ধবিশ্বাস রয়েছে, সেগুলো তো আমাদের বিশ্বাস করা যাবে না। যেমন দেখো, একটা মানুষের একটা বিশ্বাস, রাত্রিবেলা ঘর পরিষ্কার করে ময়লা বাইরে ফেলা যাবে না। এটা কেন? কোন হাদিস কোরআনে আছে? এটা মুরব্বীরা বলে, এরকম বলি। এ ধরনের বিশ্বাস কিন্তু আমরা সম্মান করতে পারবো না। এ ধরনের বিশ্বাসকে আমাদের সমাজ থেকে নির্মূল করতে হবে, ঠিক আছে। এই ধরনের কুসংস্কার যেগুলো আছে, সংস্কারের নামে যেগুলো কুসংস্কার রয়েছে, এগুলোকে আমাদের বিশ্বাস করা যাবে না। হুইচ অফ দি ফলোইং ইজ নট মেনশনড অ্যাজ এ রেসপন্সিবিলিটি অফ অ্যান এক্সাম্পলারি সিটিজেন? মানে একজন উদ্দীপক বলতে এই যে আমরা যেটা প্যাসেজটা পড়লাম, ওই প্যাসেজের ভিতরে মেনশন করা নেই, উল্লেখ করা নেই। কোনটা নাই? রেসপন্সিবিলিটি মানে কোন দায়িত্বটা উল্লেখ করা নাই। কাদের উল্লেখ, কি উল্লেখ করা নেই? রেসপন্সিবিলিটি মানে দায়িত্বের কথা। অফ অ্যান এক্সাম্পলারি সিটিজেন মানে একজন দৃষ্টান্তমূলক নাগরিক হওয়ার জন্য যে যে দায়িত্ব পালন করতে হবে, সেই দায়িত্বগুলোর ভিতরে কোনটা উদ্দীপকে অনুপস্থিত মানে উল্লেখ করা নাই, এটা আমাদের খুঁজে বের করতে হবে। সেটা হচ্ছে এটা ইজ ট্রাভেলিং ফ্রিকুয়েন্টলি। ট্রাভেলিং মানে কি? এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, ভ্রমণ করা, তাই না? ফ্রিকুয়েন্টলি মানে একদম নিরিবিলি বা হচ্ছে শান্তিপূর্ণ ভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করা, এটার কথা বলা, মানে ঘন ঘন ট্রাভেলিং করা, এটার কথা বলেছে। এটা তো উপস্থিত নাই ওখানে। তারপরে আমরা এই যে 1 নম্বর যে প্রশ্নটা ছিল এ নাম্বার, সেটা আমরা করে ফেললাম। এখন পরে বি নম্বর প্রশ্ন চলে যাব, বিতে। এখানে বলছে রাইট অ্যান্সার্স টু দি ফলোইং কোশ্চেন। এটা এখানে দেখো, এই যে প্রথমে আমরা এ নাম্বার যেটা পড়লাম, এখানে 5টা প্রশ্ন না, 5টা প্রশ্নে 5 মার্ক থাকবে। এরপরে বি নাম্বার যেটা, এখানে 5টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা 2 মার্ক করে, তার মানে এখানে 10 মার্ক থাকবে। কিন্তু এখানে 5টা প্রশ্ন করা, সেই 5টা প্রশ্নের উত্তর আমাদেরকে লিখতে হবে। দেখো, what are the vital duties mentioned in the passage that support public services? মানে প্যাসেজে উল্লেখিত আবশ্যক কর্তব্যগুলো কি কি, যা জনসেবাকে সমর্থন করে, মানে জনসেবামূলক কাজ ওখানে উল্লেখ করা আছে, সেগুলো কি কি? যেমন দেখো, ফলোইং দি লস স্ট্রিক্টলি মানে কঠোরভাবে আইন অনুসরণ করতে হবে, এন্ড পেইং ট্যাক্সেস অন টাইম মানে যে কর প্রদান আছে সময় মতো কর প্রদান করতে হবে। আর দি ভাইটাল ডিউটিস, এবার এটাও অবশ্য কর্তব্য, দ্যাট সাপোর্ট পাবলিক সার্ভিসেস, যেটা পাবলিক সার্ভিসকে মানে সাপোর্ট করে, লাইক সেটিং আপ এডুকেশনাল ইনস্টিটিউশনস, ইনফ্রাস্ট্রাকচার এন্ড হেলথ কেয়ার ফ্যাসিলিটিস। যেমন দেখো, এখানে যে সহায়তা, এটা তুমি চাইলে এই যে লাস্টের লাইনগুলোকে, এই যে সাপোর্ট, দ্যাট সাপোর্ট এতটুকু না দিলেও হবে, যে এখান থেকে এতটুকু তুমি চাইলে না দিলেও হবে, ঠিক আছে। শুধুমাত্র এখান থেকে এতটুকু দিলেই হবে। এখানে তোমাকে এটা দেওয়ার মানে হচ্ছে যে এখানে বলতেছে যে দ্যাট সাপোর্ট, যেটা সাপোর্ট করে, সাপোর্ট পাবলিক সার্ভিসে, যেটা পাবলিক সার্ভিসকে সাপোর্ট করে, লাইক যেমন সেটিং আপ এডুকেশনাল ইনস্টিটিউশন, যেমন এডুকেশন মানে শিক্ষার যে ইয়ে রয়েছে মানে প্রতিষ্ঠান রয়েছে, সেগুলোকে সংস্কার করার মাধ্যমে, ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামো এবং হেলথ কেয়ার ফ্যাসিলিটিস, যেমন স্বাস্থ্যসেবা সুবিধার মতো পরিষেবা, এগুলোকে কি করে? সমর্থন করে। তারপরে 2 নম্বর প্রশ্ন, হোয়াই ইজ পার্টিসিপেশন ইন দি ডেমোক্রেটিক প্রসেস ইম্পর্টেন্ট টু রেসপন্সিবল সিটিজেনশিপ? দায়িত্বশীল নাগরিকত্বের জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণ করা কেন গুরুত্বপূর্ণ? কারণ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে তারা কি করতে পারে বলতো? আমরা একটা লিডারকে, মানে আমাদের যে দেশ পরিচালনা করবে নেতা নির্বাচনকে প্রভাবিত করতে পারি, তাই না? সেটাই লিখতে হবে। ইট ইজ ইম্পর্টেন্ট বিকজ বাই কাস্টিং এ ব্যালট সিটিজেন্স এক্সারসাইজ দেয়ার পাওয়ার টু ইনফ্লুয়েন্স দি সিলেকশন অফ লিডার্স হু উইল মেক policies and governance for the benefits of society। এটি গুরুত্বপূর্ণ কারণ একটি ব্যালট ভোট দিয়ে নাগরিকরা তাদের ক্ষমতা প্রয়োগ করে প্রভাব বিস্তার করে নেতাদের নির্বাচন, যারা সমাজের সুবিধার জন্য নীতি এবং শাসন করবে, তাই না? এজন্য আমরা ভোট দেব, ভোটে অংশগ্রহণ করব। 3 নম্বর, হাউ ডাজ দি প্যাসেজ ডিফাইন দি আলটিমেট ইম্প্যাক্ট অফ রেসপন্সিবল সিটিজেনশিপ? মানে উত্তরণটি মানে উদ্দীপক বা হচ্ছে প্যাসেজ কিভাবে দায়িত্বশীল নাগরিকের
নাগরিকত্বের চূড়ান্ত প্রভাবকে সংজ্ঞায়িত করে। ঠিক আছে, দি আলটিমেট ইম্প্যাক্ট অফ রেসপন্সিবল সিটিজেনশিপ ইজ কন্ট্রিবিউটিং টু দি ওভারঅল ভাইটালিটি দ্যাট ইজ কোয়ালিটি অফ লাইফ অফ দি কমিউনিটি। আচ্ছা, দায়িত্বশীল নাগরিকত্বের চূড়ান্ত প্রভাব সামগ্রিক জীবন শক্তিতে অবদান রাখছে সম্প্রদায়ের জীবনযাত্রার মানের উপরে। অ্যান্ড দ্যাট ইজ ডান ইন মেনি ওয়েস লাইক পাবলিক সার্ভিসেস, এবং এটা বিভিন্ন উপায়ে করা যায়, যেমন পাবলিক সার্ভিস, যেমন পাবলিক সার্ভিসের মাধ্যমে করা যায়, কনজার্ভিং ন্যাচারাল রিসোর্সেস, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, ফোস্টারিং মিউচুয়াল হারমোনি অ্যান্ড পারফর্মিং আদার সিভিক্স আর কি ডিউটিস, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং অন্যান্য নাগরিক দায়িত্ব পালন করার মাধ্যমে এটা করা যায়। তারপর 4 নম্বর, হোয়াট ইজ দি রোল অফ এডুকেশন ইন রেসপন্সিবল সিটিজেনশিপ, দায়িত্বশীল নাগরিকত্বের শিক্ষার ভূমিকা কি, মানে একজন দায়িত্বশীল নাগরিকের শিক্ষিত হওয়া বা শিক্ষা কেন প্রয়োজন। মানে তুমি যদি একজন দায়িত্বশীল নাগরিক হতে চাও বা সুনাগরিক হতে চাও, তাহলে তোমার শিক্ষার প্রয়োজনীয়তা কি। ইন রেসপন্সিবল সিটিজেনশিপ দি রোল অফ এডুকেশন ইজ ভেরি সিগনিফিকেন্ট, দায়িত্বশীল নাগরিকত্বের শিক্ষার ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিকজ অ্যান educated and informed people can bring about progress in society, কারণ একজন শিক্ষিত এবং সচেতন মানুষই পারে সমাজকে অগ্রগতি করতে, তাই না, মানে সমাজকে এগিয়ে নিয়ে যেতে। একজন শিক্ষিত মানুষ যা পারে, একজন অশিক্ষিত মানুষ তার সবকিছু পারবে না, তাই না। শিক্ষিত মানুষ সব দিক দিয়ে হিসাব নিকাশ করতে পারে, যে কোনো একটা কাজ করতে গেলে এটা নাগরিকের জন্য ভালো হবে নাকি খারাপ হবে এটা ভাবতে পারে। মনে করো একটা শিক্ষিত লোক যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলতে পারে না, কিন্তু একজন অশিক্ষিত লোক যে বোঝে না, সে তো যেখানে সেখানে ময়লা, তার তো আর ধারণা নেই যে এখানে ময়লা ফেললে কি হতে পারে। কিন্তু শিক্ষিত লোক বলতে এখানে শিক্ষিত হতে হবে প্রকৃতপক্ষে, শুধুমাত্র পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হলে হবে না। অনেক পুঁথিগত শিক্ষায় শিক্ষিত আছে, এখানে রিক্সায় উঠে ভাড়া 2 টাকা বেশি নিছে, রিক্সাওয়ালাকে থাপ্পড় মারলো, বিবেকহীন। এইরকম শিক্ষায় শিক্ষিত হওয়ার দরকার নেই, ঠিক আছে। তো এখানে যে ভার্সিটি স্টুডেন্ট মানে 3rd ইয়ারে পড়ে, 4th ইয়ারে পড়ে, এরা কি করবে, বা যারা 1st ইয়ারে আসে তাদেরকে র্যাগিং করবে, এই ধরনের শিক্ষার কোনো প্রয়োজনীয়তা নেই, ঠিক আছে। ওই যে ক্যান্টিনে যে ভাড়া না দিয়ে, মানে ক্যান্টিনে যে খাবার খেয়ে টাকা না দিয়ে চলে আসলো, এ ধরনের শিক্ষিত আর কোনো প্রয়োজনীয়তা নেই, প্রকৃতপক্ষে শিক্ষিত হতে হবে। তারপরে হাউ ডাজ রেসপেক্ট, এই যে তোমরা এখনই কমেন্ট করতেছো, তাই না, এই যে কথা বলতেছো যারা আর কি, এখানে কমেন্টে এসে আলতু ফালতু কথা বলে একজনের সাথে আরেকজনের, এই ধরনের, এটা কিন্তু সুগার নাগরিকও না, এখানে শিক্ষিত মানুষও না। হাউ ডাজ রেসপেক্টিং ডাইভার্স কালচারস এন্ড বিলিফস কন্ট্রিবিউট টু সোসাইটি, কিভাবে বিভিন্ন সংস্কৃতি এবং বিশ্বাসকে সম্মান করা সমাজে অবদান রাখে। তো গুড সিটিজেন্স ফস্টার এ মোর ইনক্লুসিভ এন্ড হারমোনিয়াস সোসাইটি বাই রেসপেক্টিং ডাইভার্স কালচারস এন্ড বিলিফস, ভালো নাগরিকরা বৈচিত্র্যময় সংস্কৃতিকে সম্মান করে একটি এবং আরো অন্তর্ভুক্তিমূলক এবং সুরেলা সমাজ গঠন তোলে এবং বিশ্বাস স্থাপন করে, ঠিক আছে। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে সোসাইটি বাই রেসপেক্টিং মানে সম্মান করার মাধ্যমে, ডাইভার্স কালচার বিভিন্ন সংস্কৃতি এবং বিশ্বাসকে সম্মান করার মাধ্যমে আমরা কি করতে পারি, একটা অন্তর্ভুক্তিমূলক এবং সুরেলা সমাজ গঠন করতে পারি। দ্যাট অলসো প্রমোটস মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এন্ড কোঅপারেশন, এটি পারস্পরিক বোঝাপড়া এবং সহযোগিতাকেও উৎসাহিত করে। তো এটা আমরা বি নাম্বার পর্যন্ত করে ফেললাম। এখন সি নাম্বার দেখো এখানে কি দেওয়া আছে, বিলো ইজ এ টেবিল, নিচে একটা টেবিল দেওয়া আছে, বিলো ইজ এ টেবিল উইথ 2 কলামস, দুইটা কলাম উপস্থাপন করার মাধ্যমে একটা টেবিল দেওয়া আছে। ইন দি লেফট কলাম, বাম পাশের কলামে, আর ওয়ার্ড শব্দ দেওয়া আছে ফ্রম দি প্যাসেজ থেকে, এন্ড ইন দি রাইট কলাম নিচে এবং ডান পাশে যে কলাম আর ডেফিনেশনস, এখানে অর্থ দেওয়া আছে। ম্যাচ ইচ ওয়ার্ড, প্রত্যেক ওয়ার্ডকে ম্যাচ করো উইথ দি কারেক্ট ডেফিনেশন বাই রাইটিং দি করেসপন্ডিং লেটার্স ইন দি স্পেস প্রোভাইডেড। মানে কি বলছে যে এখানে মনে করো, এটা মনে করো এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার, ডি নাম্বার, ই নাম্বার, এ নাম্বারের সাথে এখানে এই যে বি কলামের কোনটা মিলিত হবে, জাস্ট ওইটা লিখলে হবে, বিস্তারিত কোনো সেন্টেন্স লেখার দরকার নেই।
এখানে কিন্তু স্পষ্ট ভাবে বলে দিয়েছে যে শুধুমাত্র লেটারটা লিখতে হবে, করেসপন্ডিং লেটারটা লিখতে হবে, এখানে কিন্তু বিস্তারিত ভাবে লিখতে বলা হয় নাই। যেমন এ নাম্বার এক্সাম্পলারি, এক্সাম্পলারি মানে কি দৃষ্টান্তমূলক, তাই না, বা সুনাগরিক যেটাকে আমরা বলি, মানে ভালো। এক্সাম্পলারি সিটিজেনশিপ মানে সুনাগরিক বা ভালো বা দৃষ্টান্তমূলক নাগরিক। তো এটার কি হবে, এটা হবে 4 নাম্বার সার্ভিস as a desirable model representing the best of its kind। তারপরে বি নাম্বার কর্নারস্টোন, কর্নারস্টোন আর কি, এটা কি হবে 1 নাম্বার an important quality of feature on which a particular thing depends or is based। এই কর্নারস্টোন মানে হচ্ছে ভিত্তি, ভিত্তি মানে বেস যেটাকে আমরা বলি, ভিত্তি প্রস্তর। এন্ড ইম্পর্টেন্ট কোয়ালিটি, এটা একটা গুরুত্বপূর্ণ গুণ বা কোয়ালিটি, অর ফিচার অথবা বৈশিষ্ট্য, অন হুইচ যেটা থাকলে এ পার্টিকুলার হুইচ এ পার্টিকুলার থিংস ডিপেন্ডস অর ইজ বেসড, যে একটা পার্টিকুলার নির্দিষ্ট থিং ডিপেন্ডস, এটার উপর একটা নির্দিষ্ট থিংকে ডিপেন্ড করে। এটা হচ্ছে কনসার্নস্টোন। তারপরে সি নাম্বার ইনক্লুসিভ, ইনক্লুসিভ মানে ভুক্তিকরণ বা সর্বব্যাপী। তো এটার মানে কি দেখো, এটা সি নাম্বারের কি, সি নাম্বার হবে 5 নম্বরের সাথে ওপেন, ওপেন টু ইন এভরিওয়ান, সবার জন্য উন্মুক্ত, রিগার্ডলেস অফ ডিফারেন্সেস সাচ অ্যাজ রেস, রিলিজিয়ন, এটা। তারপরে ডি নাম্বার অ্যাডভোকেটিং, অ্যাডভোকেটিং মানে সমর্থন করা বা সমর্থনে আর কি। তো এটার সাথে হবে 2 নাম্বার পাবলিকলি সাপোর্টিং, মানে পাবলিকলি সাপোর্টিং করতে হবে, অর রিকমেন্ডিং এ পার্টিকুলার কজ অর পলিসি, মানে যে কোনো একটা পার্টিকুলার মানে নির্দিষ্ট কজ বা পলিসিকে সাপোর্ট করতে হবে। তারপর হচ্ছে স্টুয়ার্ডশিপ, স্টুয়ার্ডশিপ মানে দায়ভার গ্রহণ করা। 3 নাম্বার এখানে দেখো 1 2 এই 3 দি রেসপন্সিবল ম্যানেজমেন্ট এন্ড কেয়ার অফ সামথিং, এটা। তাহলে এইভাবে আমাদের মিলকরণ করতে হবে, এটা 5 মার্ক থাকবে। এরপর আমরা চলে যাব 2 নম্বর প্রশ্ন। দেখো 2 নম্বর প্রশ্নে এখানে তোমাদের একটা দেয়া থাকবে, ডায়লগ দেয়া থাকবে, ডায়লগ পড়ে তারপরে তোমাদের প্রশ্ন করবে যেটা, সেটা উত্তর দিতে হবে। রিড দি ফলোইং কনভারসেশন, নিচের কনভারসেশনটা পড়ো, এন্ড কমপ্লিট দি অ্যাক্টিভিটি দ্যাট ফলো, তারপরে যে অ্যাক্টিভিটি বা কর্মকাণ্ড করতে বলা হয়েছে সেগুলো করো। যেমন এখানে আবির, একজনের নাম আবির, সে লিলির সাথে কথা বলতেছে। আবির, আই হ্যাভ বিন হিয়ারিং অ্যাবাউট হিউম্যান ট্রাফিকিং ইন বাংলাদেশ। তো এখানে বাংলাদেশে মানব পাচারের কথা শুনেছি। হোয়াট ইজ ইট, লিলিকে বলতেছে এটা কি, এটা কি আসলে। ট্রাফিকিং ইন বাংলাদেশ মানে মানব পাচার, মানব পাচার মানে বোঝো, এই যে মনে করো শিশু পাচারও হতে পারে। তুমি মনে করো তুমি তো শিশু না, একটু বড় হয়ে গিয়েছো, বা তোমাদের মতো যারা আছে তাদেরকেও অনেক সময় পাচার করে নিয়ে যেতে পারে। তোমাকে পাচার করে বিদেশের মানে করে দিল খারাপ কোনো কাজের জন্য, অথবা তোমাকে নিয়ে এমন একটা জায়গায় বন্দি করে রাখলো যে তোমাকে দিয়ে আজীবন তারা এই ধরনের কাজ করাবে। ঠিক আছে, মনে করো ছোট বাচ্চারা যারা আছে, ছোট বাচ্চারা একদম রাস্তা ফুটপাতে থাকে, পথ শিশু যাদেরকে বলি, অনেকে কি করে ওই পথশিশুদেরকে নিয়ে মানে করে নিয়ে যায়, হাইজ্যাক বা পাচার করে নেয় ওকে বিদেশে। মনে করো কোনো একটা মেয়ে যদি হয়, তাহলে ওখানে খারাপ পাড়া আছে না, এগুলো তার বড় হলে সেই সমস্ত জায়গায় বিক্রি করে দেয়, বড় হলে ওই সমস্ত জায়গা থেকে সে তাকে দিয়ে টাকা উপার্জন করে। আবার মনে করো কোনো একটা ছেলে মানুষ, তাকে এমন এক জায়গায়, অনেক অনেক কোম্পানি আছে বা অনেক জায়গা আছে না যেখানে সাধারণত পাবলিক প্রবেশ করা নিষিদ্ধ, তো ওই সমস্ত জায়গায় মনে করো তোমাকে বন্দি করে ওখান থেকে কাজ করাবে তোমাকে দিনের পর দিন। এই সমস্ত আরো অনেক কাজ রয়েছে, তাই না, আরো অনেক উদ্দেশ্য করা হয়। তো এখানে আবির বলতেছে এটা, লিলি বলতেছে হিউম্যান ট্রাফিকিং ইজ when people are illegally traded for exploitation like forced labor or prostitution। তো বলতেছে যে মানব পাচার হলো যখন মানুষ অবৈধভাবে শোষণের জন্য ব্যবসা করা হয়, যেমন জোরপূর্বক শ্রম বা পতিতাবৃত্তি করা হয়, মানে জোর করে তুমি এক জায়গায় কাজ করবে, মনে করো ইটের ভাটায় তোমাকে নিয়ে কাজ করাবে, ওই ইটের ভাটাটা এমন করা যে চারপাশে মানে আটকানো থেকে মানুষের ভিতরে যাইতে পারে না, গেলে তো তোমাকে উদ্ধার করে নিয়ে আসতে পারে। ঠিক আছে, কিন্তু তুমি তো ছোট, মনে করো তোমাকে জোর করে এই কাজটা এখন করাবে, ঠিক আছে, যেটা তুমি করতে চাও না,
এর জন্য মানুষকে পাচার করে নিয়ে যায়, ঠিক আছে। অথবা প্রস্টিটিউশন যেটা রয়েছে, মানে পতিতাবৃত্তি করার জন্য মেয়েদেরকে কি করে, বিভিন্ন ধরনের পতিতা থাকে, পতিতালয় যেখানে থাকে সেখানে বিক্রি করে দেয়। ছোট একটা মেয়েকে সেখানে বিক্রি করে দেয়, 8-10 বছর বয়স বা 15-20 বছর বয়স বা 20 বছর বয়সে এরকম নিয়ে যায়, নিয়ে সেটাকে জোর করে পতিতালয় যেখানে আছে সেখানে তাকে আটকে রাখা হয়। এখন সে তো আর হেল্প, চিল্লাচিল্লি কান্নাকাটি করে কিছু পাবে না, আশেপাশে তো কেউ তাকে হেল্প করতে আসবে না, বিক্রি করে দেয়, বিক্রি করে দিয়ে তোমাকে এখানে আটকে রাখবে। এরপরে তারা তাদের মানে উদ্দেশ্য চরিতার্থ করবে, টাকা উপার্জন করবে তোমাকে দিয়ে, এরকম। ইটস এ বিগ প্রবলেম হেয়ার, এটা একটা বড় সমস্যা, ঠিক আছে। আবির বলছে হাউ ডাজ ইট হ্যাপেন্স, এটা কিভাবে হয়, মানে কিভাবে ঘটে, এই যে মানব পাচার করে কিভাবে। লিলি বলছে ট্রাফিকার্স লো লো মানে টোপ পাতা, মানে ফাঁদ পাতা, পিপল উইথ ফলস প্রমিসেস অফ জবস অর বেটার লাইফ দেন এক্সপ্লয়েট দেম। আচ্ছা দেখো, এখানে বলছে যে পাচারকারীরা চাকরি বা উন্নত জীবনের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে লোকদেরকে প্রলুব্ধ করে, তারপর তাদের শোষণ করে। কি করে জানো, অনেকে আছে যারা হচ্ছে পাচারকারী, পাচারকারী মানে যারা পাচার করে, তোমাকে নিয়ে তোমাকে বলবে যে আসো, তোমাকে শহরে আসো, তোমাকে ভালো একটা চাকরি দিয়ে দেবো। মনে করো অনেকে আছে যারা অভাবের তাড়নায় পড়ে কাজ করতেই হয়, পরিবারে বাপ মা নাই অথবা বাপ মা আছে অসুস্থ, পরিবার দেখাশোনা করা লাগে, তখন কি করে, তোমাকে একজন বলবে কি আসো, মনে করো যে কোনো একজন বললো যে আসো আমি তোমাদেরকে ইসে নিয়ে যাই, এখানে আসো ঢাকায়, তোমাকে একটা চাকরি দিয়ে দেবো, ঠিক আছে। মনে করো একটা মেয়েকে বলতে পারে, ছেলেকে বলতে পারে। এখন সে কি করবে, ওখানে আসবে, আসার পরে তার বাপ মা তো জানবে যে ওর কাছে গেছে, সে বলবে যে আসার পরে তাকে সে কি করবে, হাইজ্যাক ঠিকই করবে। হাইজ্যাক করার পরে তার বাপ মাকে বলবে যে কই, সে তো ঢাকায় আসি নাই, আমি তো তাকে আমি বলছিলাম আসতে, সে তো আমার কাছে আসতে পারি নাই, তাহলে মনে হারিয়ে গেছে। এইভাবে কিন্তু ঘটনা ঘটে। আমার একটা নিকট আত্মীয়, তারা ইন্ডিয়ায় থাকতো আর কি, আমার ছোটবেলায় আমরা একসাথে খেলাধুলা করতাম, মনে আছে তার কথা। তার আব্বু আম্মুরা অনেক দায় দিনা পরে ইন্ডিয়ায় যায়, ইন্ডিয়ায় যায় ওই মেয়েটাকে হারিয়ে ফেলে। তো আর তাকে আর কখনোই খুঁজে পাইনি। তার মাও মারা গেছে কয়েক বছর আগে, কিন্তু ওই ওই মেয়েটাকে আর খুঁজে পাই নাই। তো এইভাবে হাইজ্যাকিং এর হাতে পড়েছে, ঠিক আছে। এরকম আল্লাহ যেন সবাইকে এ থেকে রক্ষা করে, হেফাজত করে। আবির বলছে হু ইজ মোস্ট অ্যাট রিস্ক, কে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। মানে এই যে মেয়েটার কথা বললাম, বুঝছো, এটা আমরা ক্লাস, মনে আছে আমার ক্লাস 6 কত 3 পর্যন্ত, আমি তো ক্লাস 3-তে পড়তাম, এটা তখন 4-4-এ পড়তো, 4-5 পর্যন্ত তাকে আমরা দেখতাম। কত অনেক ভালো স্টুডেন্ট ছিল, অনেক ভালো স্টুডেন্ট ছিল মেয়েটা। লিলি বলছে পিপল ফ্রম পোর ব্যাকগ্রাউন্ডস with little education and marginalized communities, especially women and children, দরিদ্র ব্যাকগ্রাউন্ডের মানুষ, অল্প শিক্ষা সহ বা প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারী এবং শিশু, এরা কি করে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। মানে অল্প শিক্ষিত, মানে বোঝে না, অথবা অশিক্ষিত, ঠিক আছে, বা শিশু যারা আছে তারা তো কিছুই বোঝে না, ওদেরকে নিয়ে যায় এরকম পাচার করে দেয়। দেখবা অনেক সময় বাচ্চারা হারিয়ে যায়, ওদেরকে কি করে, ওদেরকে নিয়ে বিক্রি করে দেয়, ঠিক আছে, অন্য জায়গায় নিয়ে। এরকম নারী, মেয়েরা বেশি হয়, শিশুরাও বেশি হয়, সবচেয়ে বেশি হয়। আবির বলছে হোয়াটস বিং ডান টু স্টপ ইট, এটা বন্ধ করার জন্য কি করা যায়। লিলি বলবে যে the government and organizations are working on stricter law, better enforcement and raising awareness, মানে সরকার এবং সংস্থাগুলি কঠোর আইন, আরো ভালো প্রয়োগ এবং সচেতনতা বৃদ্ধি কাজ করছে। These are also shelters and support for victim, এটা কি করে, এটা আরো কি কাজ করতেছে, এরা আরো ক্ষতিগ্রস্তদের জন্য আশ্রয় এবং সহায়তাও রয়েছে, সহায়তা করে। আবির বলছে আর দিস স্টিল চ্যালেঞ্জেস, এখন কি এটা কি এখনো চ্যালেঞ্জেস। লিলি বলছে ইয়েস, corruption, lack of resources and the law awareness make it hard to combat trafficking fully, মানে হ্যাঁ, দুর্নীতি, সম্পদের অভাব এবং কম সচেতনতা পাপাচার বা পাচারের যে বিরুদ্ধে লড়াই করা সম্পূর্ণরূপে কঠিন করে তোলে। অনেক ক্ষেত্রে নেতা নেত্রীরাও জড়িত থাকে, তাদেরকে মনে করো একটা
মেয়েকে কয়েক লাখ টাকা বিক্রি করে দিল, মনে করো 30 কোটি টাকা, 30 লাখ টাকা বা 20 লাখ টাকা বিক্রি করে দিল। তো সেখান থেকে দেখা যাচ্ছে কোন একটা নেতা, এমপি মন্ত্রীরাও তো জড়িত থাকে। এই যে গত যে স্বৈরাচারী শাসক ছিল, তার যে নেতা নেত্রীরা ছিল, তারাও তো অনেক পাপাচারের সাথে লিপ্ত ছিল, তাই না? আমরা এখন এগুলোর খোঁজ খবর নিচ্ছি। যারা ক্ষমতায় থাকে তাদের দোষগুলো আমরা হয়তো বা বুঝতে পারি না, ক্ষমতাচ্যুত হলে আমরা বুঝতে পারি। তো মনে করো একটা মেয়েকে 20 লাখ টাকায় ইয়া করে দিল, সেল করে দিল, তখন নেতা নেত্রীরাও মনে করো এখানে 10 লাখ টাকা পেল, তাহলে সে তো আর এটা দুর্নীতি করলো, তাহলে তার জন্য সে সরকারের লোক হয়ে এই কাজগুলো করবে। সরকারই তো এটা বন্ধ করবে, কিন্তু সেটা এ করতে সাহায্য করছে। অথচ মানুষের কাছে সে সংবাদ মাধ্যমে এসে বলবে এগুলো বন্ধ করতে হবে, এগুলো আমরা বন্ধ করার চেষ্টা করতেছি, অথচ সেই এই কাজগুলো করতেছে। যেমনটা তোমরা দেখো, আমরা শুনে থাকি আশেপাশের মানুষের কাছে বা সংবাদ মাধ্যমে। তো এখানে আবির বলছে থ্যাঙ্কস ফর এক্সপ্লেইনিং লিলি, ব্যাখ্যা করার জন্য ধন্যবাদ তোমাকে। লিলিকে বলছে, লিলি তোমাকে ব্যাখ্যা করার জন্য ধন্যবাদ। লিলি বলছে ইউ আর ওয়েলকাম, তোমাকেও স্বাগতম। আবির তোমাকে স্বাগতম। আবির ইটস ইম্পর্টেন্ট টু নো অ্যাবাউট দিস ইস্যু, তোমাকে স্বাগতম আবির, এই বিষয়গুলো সম্পর্কে জানা কিন্তু গুরুত্বপূর্ণ ছিল। এই যে আমরা কথোপকথনটা পড়লাম, তাই না? পড়ার পরে নাও গিভ ইউর অপিনিয়ন্স, তোমার মতামত দিতে হবে, ঠিক আছে? ওয়েদার ইউ এগ্রি, কোন মানে এখানে একটা স্টেটমেন্ট দিছে, দি গভর্নমেন্ট এন্ড অর্গানাইজেশনস আর নট ডুইং এনিথিং টু কমব্যাট হিউম্যান ট্রাফিকিং, মানে মানব পাচারের বন্ধ করার জন্য গভর্নমেন্ট মানে সরকার এবং সংস্থাগুলো কিছুই করছে না। এই একটা কথা বলছে, এই কথাটার সাথে তুমি কি একমত নাকি একমত না, তা ওই উদ্দীপকের আলোকে তোমাকে লিখতে হবে, ঠিক আছে? যেটা পড়লাম। তো আমরা তো দেখেছি যে মানব পাচার বন্ধ করার জন্য সরকার কাজ করতেছে, কিন্তু তো এখানে আমরা এইভাবে তাহলে বলতে পারবো যে আই ডু নট এগ্রি, আমি এই বক্তব্যের সাথে একমত নয়, উইথ দি স্টেটমেন্ট, সরকার এই স্টেটমেন্টের সাথে আমি একমত না। দি গভর্নমেন্ট ইজ ওয়ার্কিং অন স্ট্রিক্ট লস এন্ড দেয়ার এনফোর্সমেন্ট, সরকার কঠোর আইন এবং তাদের প্রয়োগের বিষয়ে কাজ করছে। ইয়েট পোর অ্যান্ড marginalized people are not informed about the outcome of this illegal activity, তবুও দরিদ্র এবং প্রান্তিক জনগণকে এই অবৈধ কার্যকলাপের ফলাফল সম্পর্কে অবহিত করা হয় নাই পারে। আমরা সরকার তো সচেতন করতেছে, কিন্তু যারা অনেক অশিক্ষিত, অনেক ক্ষেত্রে তারা পড়ালেখা জানে না, সংবাদ কি তাও বোঝে না, এরকম মানুষ কিন্তু প্রতারণার শিকার হয়ে যাচ্ছে। ফর দ্যাট, এজন্য অর্গানাইজেশনস আর ডুইং থিংস টু মেক পিপল অ্যাওয়ার, এর জন্য সংগঠনগুলো, বিভিন্ন সংগঠন আছে, মানে প্রাইভেট সংগঠন আছে যেগুলো মানুষকে সচেতন করার জন্য কিছু কাজ করে। দেয়ার আর ভিকটিম সাপোর্ট সেন্টারস টু, মানে ভিকটিম সাপোর্ট সেন্টারও আছে, যারা ভিকটিম হয়েছে তাদের একে ইয়া করার জন্য, হেল্প করার জন্য এরকম সেন্টারও আছে। বাট কারাপশন, ল্যাক অফ রিসোর্সেস ইটিসি মেক ইট হার্ড টু কমব্যাট ইট, মানে কিন্তু দুর্নীতি এবং সম্পদের অভাব ইত্যাদি এটিকে মোকাবেলা করা কঠিন করে তোলে। Gradually, people are being aware of the situation, and nowadays human trafficking has been in downward tendency. এখানে বলছে যে ধীরে ধীরে মানুষ সচেতন হচ্ছে পরিস্থিতি, এবং বর্তমানে মানব পাচার নিম্নমুখী প্রবণতা রয়েছে। তো এরপরে আমরা যেটা করব, 2 নম্বর আমরা করলাম, 2 নম্বরটা করে ফেললাম। এখন আমাদের 3 নম্বর আর একটা প্যাসেজ থাকবে, এই প্যাসেজ থেকে আমাদের অ্যান্সার করতে হবে। রিড দি ফলোইং টেক্সট অন সাইবার ক্রাইম, সাইবার ক্রাইমের সম্পর্কে নিচের একটা প্যাসেজ দেওয়া আছে, টেক্সট দেওয়া আছে, এটা পড়ো। দেন কমপ্লিট দি অ্যাক্টিভিটিস দ্যাট ফলো, তারপরে যে কাজটা করতে বলা হয়েছে সেই কাজটা করো। এখানে সাইবার ক্রাইম ইজ গ্রোয়িং কনসার্ন ইনভলভিং ইলিগাল অ্যাক্টিভিটিস conducted online or using computers. সাইবার ক্রাইম একটি ক্রমবর্ধমান উদ্বেগ যা অনলাইনে বা কম্পিউটার ব্যবহার করে পরিচালিত অবৈধ কার্যকলাপের সাথে জড়িত থাকে। কমন টাইপস ইনক্লুড হ্যাকিং, আইডেন্টিটি থেফট এন্ড অনলাইন ফ্রড। এখানে এই ফ্রড মানে কি? ফ্রড মানে হচ্ছে প্রতারণা আর কি, ঠিক আছে? যারা প্রতারণা করে প্রতারক বলা হয়, ফ্রড। তো এখানে এটা মানে হচ্ছে যে পরিচালিত অবৈধ কার্যকলাপের সাথে জড়িত সাধারণ প্রকারের মধ্যে
হ্যাকিং হ্যাকিং করে না, পাসওয়ার্ড হ্যাকিং করে, পরিচয় চুরি করে এবং অনলাইন জালিয়াতি অন্তর্ভুক্ত এর ভিতর। দিস ক্রাইমস ক্যান কজ significant harm to individuals or organizations, leading to financial loss and data breaches. এই যে এই অপরাধগুলি উল্লেখযোগ্য হতে পারে, ব্যক্তি এবং সংস্থার ক্ষতি, আর্থিক ক্ষতি এবং ডেটা লঙ্ঘনের দিকে পরিচালিত করে। Awareness is crucial to prevent cyber crime. সচেতনতা হলো সাইবার অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ। People should use strong password. মানুষকে কি করতে, লোকদের শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। Avoid sharing personal information online and to creations of suspicious emails and links. এবার এজন্য কি করতে হবে, লোকদের শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে, ব্যক্তিগত ভাগ এড়িয়ে চলতে হবে, ঠিক আছে। এবং তথ্য অনলাইনে যে তথ্যগুলো আছে সেগুলো এড়িয়ে চলতে হবে এবং সন্দেহজনক ইমেইল এবং লিঙ্ক থেকে সতর্ক থাকতে হবে। আমাদের অনেক সময় ফেসবুকে দেখি না যে এই মাত্র 100 টাকায় আইফোন কেনার জন্য এই লিঙ্কে ক্লিক করেন, এ ধরনের লিঙ্কে সন্দেহজনক, এগুলোতে ক্লিক করা যাবে না। দি গভর্নমেন্ট অ্যান্ড organizations in Bangladesh are working to implement robust cyber security measures and educate the public about safe online practices. এই সরকার এবং বাংলাদেশের সংগঠনগুলি শক্তিশালী সাইবার নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন এবং শিক্ষিত করার জন্য কাজ করছে, নিরাপদ অনলাইন অনুশীলন সম্পর্কে জনসাধারণকে সচেতন করার জন্য। তো এই যে উদ্দীপকটা আমরা পড়লাম, এখন কি করতে হবে, কমপ্লিট দি ফলোইং টেবিল, নিচের টেবিলটি পড়ো। রাইটিং ইফেক্ট এন্ড প্রিভেন্টিভ মেজার্স ইন রেসপেক্টিভ কলামস। দেখো এখানে ওই যে অনুচ্ছেদে কতগুলো শব্দ দেওয়া আছে, ওই শব্দগুলোর প্রভাব কি এবং এইখান থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় সেটা এখানে লিখতে হবে। যেমন হ্যাকিং, হ্যাকিং এর প্রভাবে কি হয়, এটাকে কিভাবে প্রিভেন্ট করা যায়, আইডেন্টিটি থ্রেফট যেটা, এগুলো আমাদের এখানে লিখতে হবে। যেমন দেখো হ্যাকিং এর ফলে কি হয়, ফিনান্সিয়াল লস এন্ড ডাটা ব্রাঞ্চেস হয়। এজন্য ইউজ স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করলে হ্যাকিং করতে পারে না। আইডেন্টিটি থেফট মানে পরিচয় চুরি করা। হার্ম টু ইন্ডিভিজুয়ালস মানে এটা কি মানে প্রত্যেকের ব্যক্তিগত জীবনে একটা হার্ম মানে ক্ষতি হয়। অ্যাভয়েড শেয়ারিং পার্সোনাল ইনফরমেশন অনলাইন, এর জন্য পার্সোনাল নিজের ব্যক্তিগত কোনো তথ্য, মনে করো তোমাকে ফোন দিয়ে একজন বললো যে তুমি বৃত্তির টাকা পাবা, তুমি বলবো তো লোভে তো আটখান, বলবো কি কি লাগবে, তাহলে তোমার লাগবে ওই তোমার আইডেন্টি লাগবে, মানে তোমার কি কি লাগবে বলো তো, তোমার লাগবে হচ্ছে জন্ম নিবন্ধন, তারপরে এটা সেটা এগুলো লাগবে। তো এখানে তোমাকে বলবে, তো তুমি যখন এটা নিবা, নেওয়ার পরে তো তোমাকে করতে পারো, তাই না, মানে সমস্যা করবে বা ওইগুলো নিয়ে তারা, এইটা হচ্ছে পরিচয় চুরি। মনে করো তোমাকে আমি বললাম যে এখানে এই করা লাগবে, তোমার আব্বুর দাও, জন্ম নিবন্ধন দাও, তারপরে তোমার বিকাশের নাম্বারটা দাও, ঠিক আছে, ভোটার আইডি কার্ড দাও, তো করে বলে এইভাবে কিন্তু পরিচয় চুরি করে লোকজন। এখান থেকে আমরা বিরত থাকবো, যদি এরকম কেউ বলে তো এখানে তোমরা দিবা না। অনলাইন ফ্রড মানে প্রতারক, অনলাইনে প্রতারক কি রকম দেখো, এখানে দেখবা, ফেসবুকে দেখবা তোমাকে বলতেছে যে মাত্র 20, মনে করো যে 50,000 টাকার একটা মোবাইল, মনে করো 15,000 টাকায় সেল করবে, এরকম। তো তুমি তো খুশিতে আটখান, তুমি বলবো যে ও কম দামে এটা কিনে ফেলি। তো এটা কিনলে তোমাকে বলবে অ্যাডভান্স কিছু টাকা দেওয়া লাগবে, 5,000 টাকা দিলে তুমি তো দিয়ে দিচ্ছ যে 15,000 টাকাতে মাত্র 5,000 টাকা দিচ্ছ, সমস্যা কি, বাসায় আসলে বাড়ি টাকা মানে ক্যাশ হোম ডেলিভারি এটা মনে করো। তারপরে দেখবা যে টাকা দিবে আর নাম্বারে তুমি ঢোকাতে পারবে না, এটা কি একটা অনলাইন প্রতারক। ফিনান্সিয়াল লস হয়, এই জন্য মানে আর্থিক ক্ষতি হয়। বিং অ্যাওয়ার অ্যাবাউট সেভ অনলাইন পার্টিসিপেটস যেটা আর কি প্র্যাকটিসেস। তো এখানে প্র্যাকটিসেস মানে অ্যাওয়ার হতে হবে, সচেতন হতে হবে অনলাইন যে প্র্যাকটিসেস ক্ষেত্রে। ফিশিং এর জন্য কি হয়, এটার জন্য আর্থিক ক্ষতি হয়। বিং কশিয়াস হতে হবে, মানে সাবধান হতে হবে। অফ সাসপিসিয়াস ইমেলস এন্ড সন্দেহজনক যে ইমেল এবং লিঙ্কটা এড়িয়ে চলতে হবে, তাহলে সাবধান থাকতে হবে। মেল অর অ্যাটাকস হার্ম টু অর্গানাইজেশন, একটা সংস্থাকে ক্ষতি করে। ইমপ্লিমেন্টিং সাইবার সিকিউরিটি মেজার্স, তো সাইবার সিকিউরিটি যে মেজার্স এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে।
তো আলহামদুলিল্লাহ আমরা এ পার্ট নিয়ে আলোচনা শেষ করে ফেললাম। পরবর্তী ক্লাসে আমরা পার্ট বি নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটা তোমার কাছে কেমন লাগে সেটা কমেন্ট করে জানিয়ে দিবা। আর যদি তোমরা কেউ আমাদের অনলাইন কোর্সে ভর্তি হতে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো। অনলাইন কোর্স মানে মাসিক মাত্র 550 টাকা, প্রত্যেক মাসে মাত্র 550 টাকার বিনিময়ে তোমরা 5টা সাবজেক্ট পড়ার সুযোগ পাবা। সাবজেক্টগুলো পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, সাধারণ গণিত এবং উচ্চতর গণিত। এখানে যারা বিজ্ঞান বিভাগ রয়েছে তাদের জন্য এই কোর্সটা, ঠিক আছে। যেমন তোমাদের সপ্তাহে 7 দিন ক্লাস হবে, প্রতিদিন 2টা করে ক্লাস হবে। ক্লাসগুলো কখন হবে? রাত্রেবেলা হতে পারে। তোমরা যারা ভর্তি হবে রাত্রে হওয়ার সম্ভাবনা বেশি, যখন তোমাদের কোনো স্কুল কলেজ থাকে না আর কি, স্কুল বা প্রাইভেট থাকে না। তো মাসিক মাত্র 220 টাকার মাধ্যমে যারা আর্টস এবং কমার্স রয়েছে, গণিত এবং সাধারণ বিজ্ঞান পড়তে পারো। এবং যদি বাকি সাবজেক্ট গুলো মানে গ্রুপের সাবজেক্ট গুলো পড়তে চাও তাহলে 550 টাকা। ওকে, তো ভর্তি ক্লাস কোথায় হবে? ফেসবুক প্রাইভেট গ্রুপে এবং জুম অ্যাপসে ক্লাস হবে। আর ভর্তির জন্য এই নাম্বারটিতে বিস্তারিতভাবে আরো কিছু জানার দরকার থাকলে ফোন দিবা। ভর্তি হওয়ার আগে ফোন দিয়ে তারপরে কোথায় টাকা দিতে হবে এই নাম্বারে বিকাশ আছে, তোমরা এই বিকাশে টাকা পাঠাই দিবা। পাঠাই দিয়ে আমাদেরকে ফোন দিতে হবে, তোমার নাম, তারপরে স্কুলের নাম, জেলার নাম এবং মোবাইল নাম্বারটা দিতে হবে। তারপরে তোমার ভর্তি আমরা কমপ্লিট করে নেব। আচ্ছা, এরপরে যদি কেউ আমাদের সরাসরি যারা হচ্ছে রামপুরা, বাড্ডা এর আশেপাশে থাকো, যেমন গুলশান, বনানী, বনশ্রী, ডিআইটি প্রজেক্ট, তার বসুন্ধরা, মালিবাগ, এই সমস্ত এলাকায় যারা থাকো, তারা বনানী, বনশ্রী আর কি, এই সমস্ত এলাকায় যারা থাকো এখানে সরাসরি মহাসত্তর, পশ্চিম মেরুলবাড্ডা, ঢাকা 12 এখানে এসে পড়তে পারো। আজকের ক্লাসটা এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।